আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে দিন চলে যাচ্ছে, পরীক্ষার সময় কাছাকাছি চলে আসতেছে। এটা একটা দেখার বিষয় আছে। তো আমরা আসলে চেষ্টা করব যাতে আমাদের পরীক্ষাটা ভালো হয়। যাই হোক, প্রশ্নগুলো এরকম, যদি এখানে প্রশ্ন আগে বোঝার চেষ্টা করতে হবে। কখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনি অপরাধ না? কখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ? এইরকম প্রশ্ন যদি আসে আমরা কি উত্তরটা দেব? কোন ধারার প্রশ্ন এটা? পেনাল কোডের 106 স্যার। আচ্ছা, 106। আর কোন ধারা আসার সম্ভাবনা আছে? না স্যার, অন্য কোনো ধারা আসার সম্ভাবনা নাই স্যার। কেন, এখানে কি 98 ধারা, কি জানি বলে তোমার, 98 ধারা আসা যায় না? 98টা তো স্যার এটা এক না, 98 হলো স্যার যাদের কার্য আইনি অপরাধ নয় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। একই তো কথা। যদি প্রশ্ন আসে নিরপরাধ ব্যক্তির, যদি এরকম আসে যে আইনে যে সকল ব্যক্তির কাজ অপরাধ নয়, সে সকল ব্যক্তির প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কি? তখন স্যার তখন ওই ঘটানো। আচ্ছা, আমরা প্রশ্ন বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে লিখবো এরকম প্রশ্নটা? এই তোমরা যেহেতু কথা বললা যে স্যার পেনাল কোডের 106 ধারা, তাহলে এরকম প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো? কখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালে আইনে অপরাধ না? আমরা এরকম প্রশ্ন আসলে উত্তরটা কিভাবে লিখবো? কি জাফর ইকবাল, স্যার কিভাবে নাজমুল, আমরা কিভাবে লিখবো প্রশ্নের উত্তরটা বলতে পারো? আগে প্রশ্ন স্যার পুরোটা বুঝতে পারি না স্যার। কখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও অপরাধ না? কখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে অপরাধ নয়? স্যার হুম। পেনাল কোডের 106 ধারা উল্লেখ করা আছে। উল্লেখ যখন যখন একজন আক্রান্ত ব্যক্তি তিনি যখন দেখলেন। হ্যাঁ, বলো। বলো। কি আমার কথা কি বুঝতে পারতেছো? আহ রাজীব বলতে পারবা? রাকিব, আর কি বলতে পারবা? বই দেখে দেখে স্যার হয়তো বলা যাবে স্যার, একটু তাছাড়া তো। কেউ বলতে পারবে না এটা? স্যার হ্যাঁ। পেনাল কোডের 106 ধারায় উল্লেখ করা আছে এমন আক্রমণ যে আক্রমণে নিজের না, মানে আমরা আক্রমণ গুরুতর। উল্লেখ করা আছে, তুমি তো বই দেখে পড়লে হবে না। তোমাকে উত্তরটা আমরা কি বলছি প্রশ্নটা, তখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালে অপরাধ নয়, আমরা লিখবো তখনই একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালে আইনি অপরাধ নয় যখন কিনা আমরা 106 ধারা কাহিনী, অর্থাৎ আমরা বলবো পেনাল কোডের 106 ধারায় উল্লেখ করা আছে যখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ নয়। অর্থাৎ পেনাল কোডের 106 ধারা অনুযায়ী তখনই অপরাধ নয় যখন কিনা আক্রান্ত ব্যক্তি তিনি দেখেন যে তিনি যে ব্যক্তি কর্তৃক আক্রান্ত হয়েছেন তাকে যদি তিনি প্রতিহত না করেন তাহলে তার মৃত্যু বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাকে প্রতিহত করতে গেলে নিরপরাধ ব্যক্তির মৃত্যু হওয়ারও সম্ভাবনা থেকেই যায়। তিনি নিরপরাধ ব্যক্তির মৃত্যু কাম্য না করে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে আক্রমণকারীকে প্রতিহত করিবার উদ্দেশ্যে যদি কোনো কাজ করেন এবং এই ধরনের কাজের ফলে যদি নিরপরাধ কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কাজটি আইনে
অপরাধ হইবে না। এবং তখনই নিরপরাধ ব্যক্তির মৃত্যু আইনে গ্রহণযোগ্য বা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আহ, সেটা হলো যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সুন্দর, মানে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, অপরাধ না প্রশ্নের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সুন্দর করে লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো তুমি? বুঝতে পারছি স্যার। তাহলে এখন তোমরা মানে এইভাবে প্রশ্নের উত্তর লেখো না। আবার যদি প্রশ্ন আসে যে সকল ব্যক্তির কাজ আইনি অপরাধ নয়, সে সকল ব্যক্তির প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি, তখন তোমরা লিখবা যে পেনাল কোডের 98 ধারায় উল্লেখ করা আছে যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয়, সে সকল ব্যক্তি যদি এমন একটি কাজ করেন যে কাজটি একজন প্রাপ্তবয়স্ক বা সুস্থ সবল ব্যক্তি করলে তার প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। অনুরূপভাবে অনুরূপভাবে যে সকল ব্যক্তির কাজ আইনি অপরাধ নয়, সে সকল ব্যক্তি যদি এমন একটি কাজ করেন, মানে সেই সুস্থ সবল বা একজন সজ্ঞানও, যেটা আমরা বলতে পারি যে এরকম ব্যক্তির কাজ করেন, সেক্ষেত্রে আহ ওই যাদের কাজ অপরাধ নয় তাদের প্রতিও দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করা যাবে। এখন যদি প্রশ্ন আসে তাদের মৃত্যু ঘটানো যাবে কিনা, যদি হ্যাঁ, আর যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয়, সে সকল ব্যক্তি যদি এমন একটি কাজ করেন সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বা পেনাল কোডের 100 ধারায় যে সকল উদাহরণ দেয়া হয়েছে এই সকল উদাহরণের মধ্যে পড়ে, সেক্ষেত্রে নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ, অর্থাৎ আহ যাদের কাজ আইনে অপরাধ নয় তাদের মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমার কথা কি বোঝা গেছে? তোমাদের কথা বুঝতে পারছো? জি স্যার। বক্তব্যটা হলো যে সকল ব্যক্তির কাজ অপরাধ নয়, ভালো কথা, যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ, অর্থাৎ পেনাল কোডের 98 ধারা। তো এখানে অনেক গাইডে লেখা আছে 82, 83, 84, 85, 86, 40টা ধারা দিছে। এ কোনো ধারা হবে না, এই উত্তরটা লেখা শুরু করতে হবে 98 ধারা দিয়ে। অর্থাৎ একটা হলো কখন একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ নয়, আর একটা হলো যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয় সে সকল ব্যক্তির প্রতি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কি, তাহলে মনে করতে হবে এটি পেনাল কোডের 98 ধারার প্রশ্ন। এবং সেখানে ওই 98 ধারার মধ্যে লিখতে হবে যে পরিস্থিতি যদি এমন হয় যে দেহ রক্ষার অধিকার প্রয়োগ না করলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আরো কিছু বলার আছে? মোবারক, এই সম্পর্কে কিছু বলার আছে তোমার? না স্যার। পরের যে প্রশ্নটি, কেস ডায়েরি কেন লেখা হয়? কেস ডায়েরি কেন লেখা হয়, কোন ধারা দিয়ে আমরা শুরু করব? কি বলতে পারবা কেউ? রাজলক্ষ্মী বা সামেদুল বলতে পারবা কেস ডায়েরি কেন লেখা হয়? কি আমার কথা কি বুঝতে পারছো? কেস ডায়েরি কেন লেখা হয় জান্নাতুল বলতে পারবা? কেউ বলতে পারবা কেস ডায়েরি কেন লেখা হয়? জাফর ইকবাল। স্যার, কেস ডায়েরি লেখা হয় স্যার মামলার পিআরপি 263 এবং 64 বিধি অনুযায়ী
মামলার দৈনন্দিন কার্যক্রম। না, এখানে তো তোমার সিআরপিসি বলতে হবে। এখানে কথাটা হলো সিআরপিসি এর 172 ধারা এখানে মূল। তোমাকে বলতে হবে যে সিআরপিসির 172 ধারা পর্যালোচনা করে দেখা যায় কেস ডায়েরি লেখার উদ্দেশ্য হলো ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার দৈনন্দিন কার্যক্রম যে সকল করেছে বা যে সকল দায়িত্ব পালন করেছেন, এই সকল দায়িত্ব ভবিষ্যতে যাতে তিনি কেস ডায়েরি দেখে আহ আদালতে বলতে পারেন, সে উদ্দেশ্যে কেস ডায়েরি লেখা হয়। বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কেস ডায়েরি দেখেই যেন বুঝতে পারেন যে তিনি মামলা তদন্তকালে কোন কোন কাজগুলো নিষ্পন্ন করেছেন বা কোন কোন কাজগুলো মানে কোন কোন দায়িত্বগুলো পালন করেছেন বা কি কি কাজ তিনি করেছেন এই উদ্দেশ্যে। অর্থাৎ এই একজন ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলা অর্থাৎ ফৌজদারি মামলার যে আইও আছে, আইও তিনি তার মামলার তদন্তের সাথে যে সকল কাজ করছেন, এই সকল কাজ যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করতে পারেন বা তার জন্য স্মৃতির কোঠায় থাকে, তার জন্য স্মরণ থাকে, সে উদ্দেশ্য তিনি কেস ডায়েরি লেখেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। তুমি জেনারেল ডায়েরি কেন লেখো? জেনারেল ডায়েরি প্রমাণ ভবিষ্যতে যাতে তোমার কোনো ঘটনা সম্পর্কে ওই জেনারেল ডায়েরি দেখলে এই জন্য বোঝা যায় তুমি কি কি দায়িত্ব পালন করো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কি কারো কিছু বলার আছে এই সম্পর্কে? কি কারো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, তাহলে কেস ডায়েরিতে কি কি বিষয় লেখা হয়? কি কি বিষয় কেস ডায়েরিতে লেখা হয়? কেস ডায়েরিতে যেটা লেখা থাকে, কেস ডায়েরি একটা মাসিক এবং মাসিক একটা অর্থাৎ কেস ডায়েরির একটা ক্রমিক নাম্বার থাকে, মামলা নাম্বার থাকে, বাদীর নাম থাকে, আসামি জিডি থেকে আসামির নাম থাকে, ঘটনাস্থল থাকে, রুজুকারী কর্মকর্তার নাম থাকে, তদন্তকারী কর্মকর্তার নাম থাকে, আলামতের বর্ণনা থাকে এবং মামলার তদন্তকালে তিনি যে সকল দায়িত্ব পালন করেছেন এ সকল বিষয়ও কেস ডায়েরিতে লেখা হয়। কখন তিনি ঘটনাস্থলে পৌঁছলেন, কখন তিনি ঘটনাস্থল থেকে থানার উদ্দেশ্যে রওনা করলেন, কখন তিনি ডায়েরি বন্ধ করলেন, বিস্তারিত কেস ডায়েরিতে উল্লেখ করা থাকে বা কেস ডায়েরিতে লেখা। এটা সিআরপিসির 172 এবং পিআরবি 263 এবং 64। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। কি কারো কি জানার কোনো বাকি আছে এখানে? না স্যার। এখানে ভুলে ওই সাক্ষ্য আইনের 35 ধারা, 9 ধারা বা পিআরবি 68 এগুলো দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রশ্নটা হলো কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরি কেন লেখা হয় বা কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা থাকে, আমাদের প্রশ্ন এইটা। এখানে অন্য কোনো ধারা এখানে বলা হয় নাই কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি বা কেস ডায়েরি আদালতে প্রাসঙ্গিক কিনা। আমাদের উত্তর কিন্তু এরকম চাওয়া হয়নি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, পুলিশ কি বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারেন? পারেন কিনা? জি স্যার, পারে স্যার। কোন ধারায় পারেন? সিআরপিসি 174-3 দ্বারা মোতাবেক পারে স্যার। আচ্ছা, এর সাথে পিআরবি আছে নাকি? আর পিআরবি আসবে না না স্যার, স্যার। পিএলপিতে নাই স্যার। আরেকটা প্রশ্ন এখানে যদি আমরা ধরে নেই, এটা ভালো কথা যে তুমি যে কথাটা বললা যে হ্যাঁ স্যার পারেন। আচ্ছা, তাহলে কখন পারেন, আমরা কিভাবে লিখবো এই উত্তরটা? আর প্রশ্ন কিন্তু সিআরপিসি আছে। 100 হুম, বলো। সিআরপিসি 174-3 দ্বারা উল্লেখ করা আছে, যদি এরকম পরিস্থিতি হয় যে এই লাশ সুরতাল করা বা পোস্টমর্টম করা অর্থহীন হয়ে পড়ে বা দূরবর্তী হয় বা সুরথাল আবহাওয়া না, পরিবর্তন। সুরথাল না। প্রশ্নটা হলো মানে যে পোস্টমর্টম। এই অপমৃত্যু মামলার সুরথাল প্রস্তুত করার পর তিনি যদি দেখেন যে মৃতদেহ সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই বা এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করলে তেমন কোনো ফল পাওয়া যাবে না,
হ্যাঁ, এবং লাশের দুর্গন্ধ ছড়ে যেতে পারে। এই মৃতদেহ সম্পর্কে কারো কোনো অভিযোগ নাই। না, না। সেক্ষেত্রে একজন পুলিশ অফিসার লাশটি বিনা ময়না তদন্তে বিনা ময়না তদন্তে অর্থাৎ তিনি লাশটি হস্তান্তর করতে পারেন, বা তিনি পোস্টমর্টম বিনা থেকে বিরত থাকতে পারেন। বিরত থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ এখানে আমরা লিখবো যে সিআরপিসি 174 ধারার বক্তব্যটা লাগবে, এখানে কিন্তু আমরা কোনো ইয়া লিখবো। বুঝতে পারছো? জি স্যার। বিনা পরোয়ানায় কোনো জনসাধারণ কাউকে গ্রেপ্তার করে থানায় জমাদান না করলে সেই ব্যক্তির অপরাধ কি? অর্থাৎ বিনা পরোয়ানায় যদি জনসাধারণ কাউকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করার পর যদি সেই জনসাধারণ গ্রেপ্তারকৃত ব্যক্তি থানায় সোপর্দ না করেন, তাহলে কি শাস্তির ব্যবস্থা আছে? আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? একজন জনসাধারণ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, আমরা আইনে দেখেছি। সেখানে বলা আছে যে জনসাধারণ যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন তার দায়িত্বটা হবে এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে থানায় সোপর্দ করা। তো সেই ব্যক্তি যদি থানায় সোপর্দ না করেন, যাকে গ্রেপ্তার করেছেন তাকে যদি থানায় সোপর্দ না করেন, সেক্ষেত্রে তার অপরাধ কোন ধারা হবে? বলতে পারিনি স্যার এটা। কেউ বলতে পারো? রাজলক্ষ্মী বা জান্নাত বলতে পারো? জান্নাতুল, কি আমার কথা কি বুঝতে পারছো? পারি না স্যার। জানা নাই স্যার। কেউ বলতে পারো না? কেউ পারবা বলতে? প্রশ্নটা আরেকবার বলেন স্যার। তুমি আবার বড় ডিগ্রিওয়ালা ব্যক্তি, তো জনসাধারণ যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, সেই জনসাধারণ যদি সেই ব্যক্তিকে থানায় জমা না দেন, সেক্ষেত্রে তার অপরাধ কি? ও, জমা না দিলে অপরাধ? 342 আসবে নাকি স্যার এটা? হ্যাঁ, সঠিক উত্তর 342 ধারা। অনেক গাইডে দেখবা 343, 44, 45, 14 গোষ্ঠী লিখে থুয়ে দিছে। হ্যাঁ, এখানে উত্তরটা হবে 342 ধারা। অর্থাৎ আমরা লিখবো যে সিআরপিসি 59 ধারায় উল্লেখ করা আছে একজন জনসাধারণ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন, এবং গ্রেপ্তার করার পর তার দায়িত্ব হবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা। যদি কোনো জনসাধারণ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় সোপর্দ না করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে পেনাল কোডের 342 ধারা অনুযায়ী কি করা যাবে? ব্যবস্থা নেওয়া যাবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। আমার কথা বুঝতে পারছো না বোঝা নাই? কে সবাই কি বুঝতে পারছো? এরকম প্রশ্ন যদি না বোঝো তাহলে কেমন হবে? হ্যাঁ, এরকম বোঝার চেষ্টা করতে হবে তো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলো একটু খেয়াল করবা, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝলে যত চেষ্টা করবা তোমাদেরই মেধা বাড়বে। হ্যাঁ, আমরা তো আবার দেখি যে ইয়ার আনতেই পারতেছি না। মোবারক হয়ে আমার এই ল্যাপটপ মেলা দিন পরে বন্ধ করা থাকে ওখান থেকে। তাহলে আমরা কি বুঝলাম? যে পুলিশ বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারে, এটাও আমরা বুঝলাম। একটা প্রশ্ন আসছিল ইন্সপেক্টরশিপ পরীক্ষা, তোমাদেরও এরকম হয়তো আসতে পারে। সেটা হলো যে কোন পুলিশ অফিসার যদি
অপমৃত্যুর মামলা তদন্ত করতে গিয়ে 24 ঘন্টা অতিক্রান্ত করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসারের, অর্থাৎ একজন পুলিশ অফিসার যদি একটা অপমৃত্যুর মামলা তদন্ত করতে গিয়ে 24 ঘন্টা অতিক্রান্ত করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? এরকম প্রশ্ন আসলে আমরা কোন ধারার উত্তর লিখবো? কে কেউ বলতে পারবা? রাসেল বা রিয়াজ, কেউ বলতে পারবা? এটা কি এই ডায়েরিতে লেখা লাগবে না স্যার? এটা কি মোবারক, বলতে পারবা কেউ? কি আমাদের যে যে রাজলক্ষ্মী জান্নাতুল কোনো কথা বলছে না কেন? ঘটনা কি? স্যার এটার পায়ের যাক, তোমরা কত কিছুতে থাকো। এটার উত্তর পিআরবি 299। পিআরবি 299-তে উল্লেখ করা আছে যে কোনো অপমৃত্যুর ঘটনা যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তা একখানা কেস ডায়েরি দাখিল করবেন। বিষয়টা বোঝা গেছে আমার কথাটা? অর্থাৎ অপমৃত্যুর কোনো ঘটনা যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না যায়, এই যে আমরা যেটা আলোচনা করলাম, বিনা পরোয়ানায় জনসাধারণ কাউকে আটক করলে তিনি কি করবেন, সেটা তো আমরা জানি, কিন্তু তিনি যদি জমা না দেন তার কিছু। কারণ কি? 342-এ বলা আছে অন্যায়ভাবে আটক করার শাস্তি, আর 343-এ বলা আছে 3 বা ততোধিক দিনের জন্য, 344-এ বলেছে 10 বা ততোধিক দিনের জন্য। তো আমাদের প্রশ্নে কিন্তু কোনো দিন উল্লেখ করা নেই সেখানে। তাহলে কি হবে? এই বিষয়টি হবে পেনাল কোডের 342। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? নামক পুলিশ অফিসার নামক পুলিশ অফিসার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি স্বর্ণের আংটি দেখতে পায়। তিনি বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকার কারণে আংটিটি থানায় জমা না দিয়ে নিজের বাসায় রাখেন। তার অপরাধ কোন ধারায়? এটা করে 403 দ্বারা স্যার। কোন ধারায় অপরাধ এটা রাসেল? কুড়িয়ে পাওয়া সম্পত্তি আত্মসাৎ, স্যার। 405 405 হবে। 405। এটা করে স্যার। জাফর ইকবাল, এটা কোন ধারা? আর কথা বলো না কেন রে বাবু? স্যার 405 হবে স্যার, 405। ছাগল মিয়া, 403 ধারা। 405 হবে কেন আবার? জি স্যার, 403 দ্বারা স্যার। 3 হবে, এটা তশরূপ করছে। এই জন্য তো বললাম যে তোমরা যদি এগুলো না বোঝো তাহলে কেমন হবে। ডোপ টেস্ট কাকে বলে? ডোপ টেস্ট আর এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 24-এর 4 উপধারা স্যার উল্লেখ করা আছে। ডোপ টেস্ট বলতে কি বলতে বোঝায় কোনো ব্যক্তির দেহে মাদক দ্রব্যের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে আয়োজনটা তো করা হয় তাকে ডোপ টেস্ট বলা হয় স্যার। ভালো কথা। যদি এরকম হয় যে একজন পুলিশ অফিসার একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন, পুলিশ অফিসারের সন্দেহ এই ব্যক্তি তার শরীরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য লুকিয়ে রেখেছেন, এই ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? এটা কত ধারা? এটা 24-এর 1 ধারা হবে স্যার। 24-এর 4 ধারা ডোপ টেস্ট। ডোপ টেস্ট কি? একজন ব্যক্তি মাদকাসক্ত কিনা, অর্থাৎ বাংলায় যেটাকে বলি আমরা নেশাখোর কিনা, তাই না? স্যার হ্যাঁ, কিছু বলবা জাফর ইকবাল? স্যার এখানে ডোপ টেস্টের একটা স্যার সংজ্ঞা স্যার আমি পাইছি স্যার, সত্য মিথ্যা জানি না। ডোপ টেস্ট বিধিমালা 2-এর ক্ষয়তে স্যার ডোপ টেস্ট বিধিমালার মানে ডোপ টেস্টের সংজ্ঞা স্যার। ডোপ টেস্ট বলতে কি বুঝলো স্যার? ডোপ টেস্ট বিধিমালার যে নতুন আইন স্যার, ও মোবাইলে পাইছিলাম স্যার। কত সালে আইন? এটা স্যার নতুন পাশ হয়েছে স্যার, ডোপ টেস্ট বিধিমালা। হতে পারে, কত সালটা আমার কিছু তো খেয়াল নাই, আছে। সালটা চাইলে স্যার আমি দিতে পারবো না। না না, কতই তো আছে এখানে, কিন্তু ডোপ টেস্টের
24(4)ই তো বলা আছে যে একজন ব্যক্তির দেহে সে কি মাদকাসক্ত কিনা এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডোপ টেস্ট করা হয়ে থাকে, বলাই তো আছে। আমার কেন কথা কি স্যার বুঝতে আছে স্যার? পারছো? ডোপ টেস্ট বিধিমালা আছে স্যার। যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম, আর কারো কিছু বলার থাকলে বলতে হবে, বলতে পারো। স্যার ডোপ টেস্ট বিধিমালা 2019। আচ্ছা, অসুবিধা নেই, আমরা দেখবো। কি যে শুরু হলো! আচ্ছা, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আমরা আলোচনা করলাম, কালকে আমরা তোমাদের লিখিত পরীক্ষা নেব, আশাবাদী পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবো। আজকে আমি নিতাম, কিন্তু প্রশ্ন প্রস্তুত করতে পারি নাই, সে কারণে পরীক্ষা দিলাম না। কারো কিছু বলার থাকলে বলতে পারো। না স্যার, কিছু বলার নাই স্যার। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমাদের ওই যে আপনার যে শিকড় যে নোটবুক স্যার, এখানে যে 31 নম্বর একটা প্রশ্ন স্যার, ডিভিডেন্ড বাল্য বিবাহ বলতে ছিল যে বাল্য বিবাহ সম্পন্ন করার শাস্তির বিধান। এখানে স্যার আমি একটা জিনিস বুঝতেছি না যে উত্তরে বলা আছে যে বাল্য বিবাহ নিরোধ আইনের 7 ধারায় বলা হয়েছে, এক, প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ এখানে করলে। বলি, শোনো, তুমি বুঝে নাও বাল্য বিবাহ কাকে বলে জানো? বাল্য বিবাহটা হলো যে একটা ছেলের বয়স 21 বছর হয়েছে। বিবাহের ক্ষেত্রে কত, ছেলেদের হলো 21 আর মেয়েদের কত কত 18। আচ্ছা, মনে করো ছেলের বয়স 21 বছর, মেয়ের বয়স 13 বছর, এটা বাল্য বিবাহ নিরোধ আইনে অপরাধ। বা মেয়ের বয়স 17 বছর, দেখা গেল মেয়ের বয়স 22 বছর, ছেলের বয়স 18 বছর, এটাও বাল্য বিবাহ অপরাধ। দেখা গেল দুজনের বয়স কম, এটাও বাল্য বিবাহ অপরাধ। বুঝতে পারছো? অর্থাৎ এটা বাল্য বিবাহ। আমার কথা কি বুঝতে পারছো? স্যার আমি বুঝতে পারছি, কিন্তু ওই যে সব প্রাপ্তবয়স্ক লেখছেন স্যার, স্যার এই কারণে আর কি জিনিসটা বুঝি না। প্রাপ্তর সাথে যদি অপ্রাপ্ত বয়স্কের বিবাহ হয়, এটাও বাল্য বিবাহ নিরোধ আইনে অপরাধ। জি, স্যার। যেমন ওই আমার শোনো, তোমরা তো আমার গাইডটা বড় গাইড নেও নেই, বড় গাইডের মধ্যে প্রত্যেকটা ধারার একটা করে ইয়ে আছে। প্রত্যেকটা ধারা, পেনাল কোডের এবং সিআরপিসি এর প্রত্যেকটা ধারার একটা উদাহরণ দেওয়া আছে। যেমন একটা প্রশ্ন আসছিল যে তোমার যে প্রশ্নগুলো আসে, যেমন একটা প্রশ্ন সাজানো গোছানো, এটা ধারা তো সবাই জানে। যেমন তোমরা সূচি পড়ছো, কিন্তু সূচির ভিতরে তো পড়ো নাই। প্রশ্ন কিরকম হতে পারে? যেমন মানুষকে বোকা বানানোর জন্য প্রশ্ন আসে যে কোন নামক ব্যক্তি তার স্ত্রীকে প্রত্যেকদিন তার বাবার বাড়ি থেকে একটা মোটরসাইকেল যৌতুক হিসেবে আনার জন্য চাপ প্রয়োগ করেন, কিন্তু স্ত্রী লোকটি নিরুপায় হয়ে স্বামীর যৌতুকের টাকা আনতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। অনেকে দেখা যাবে যে এটা 9 ধারা দিয়ে দিচ্ছে, 9 এর ক দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9-এর ক দিছে, কিন্তু অপরাধটি হলো 306 ধারা। বুঝতে পারছো? এই জি জিনিসগুলো স্যার। বুঝবা, এই জিনিসগুলো বুঝবা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা প্রাপ্ত বয়স্কের সাথে নাবালিকার বিয়ে দিয়ে দেন। তো বিবাহ বিবাহ দেওয়ার পর দেখা যায় তারা স্বাভাবিক সম্মতিতে বিয়ে হয়েছে, মেয়েটাও রাজি, কিন্তু শারীরিক ভাবে সে উপযুক্ত নয়। উপযুক্তের কারণে দেখা গেল তার স্বামী স্ত্রী সহবাস করছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে স্ত্রী লোকটি মারা গেছে। তো মারা গেলে কি হবে? এটা তো ধর্ষণ হিসেবে গণ্য হবে। মনে করো বলা আছে প্যানাল কোডে ধর্ষণ হতে গেলে স্ত্রী লোকটির বয়স হইতে হবে 13 বছরের নিম্নে। তো দেখা গেল 16 বছরের মেয়ে আর 30 বছরের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। তো দেখা গেল সহবাস করতে গিয়ে তাদের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। তো মারা গেলে কি হবে? এখানে বিষয়টি হলো, এখানে একটা অপরাধ হবে কি, প্যানাল কোডের 304-এর ক, অবহেলা জনিত কারণে মৃত্যু। অর্থাৎ স্বামী যেহেতু প্রাপ্তবয়স্ক, তার উচিত ছিল তার সাথে শারীরিক সম্পর্ক না করা এই অবস্থায়। এগুলা আবার একটা এমন হতে পারে, যেমন দায়রা মানুষের ওই যে বাচ্চা ডেলিভারি করে গ্রাম দেশে গিয়ে, সে দায়ী। বা নার্সও হতে পারে, দেখো প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ছাড়া তোমার তো কারো ডেলিভারি করাতে পারবে না। হ্যাঁ,
তো এগুলোর ক্ষেত্রেও প্যানাল কোডের 304-এর ক আসবে না, এখানে আবার 302 আসবে, যেমন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। কিন্তু যদি এরকম আসে যে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স বা হাসপাতালের কারো অবহেলার দরুনে যদি কোনো রোগীর মৃত্যু হয়, সেক্ষেত্রে আবার 304-এর ক আসবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই জন্য কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু বুঝতে তোমাদের সমস্যা হয়। যেমন বাল্য বিবাহ নিরোধ আইনে যে কথাটি বলা আছে, যে বাল্য বিবাহ নিরোধ আইনে একজন ব্যক্তি বিবাহযোগ্য কিনা, বুঝতে পারছো? একজন ব্যক্তি বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী একজন ব্যক্তি বিবাহযোগ্য কিনা, কোন কোন দলিল পর্যালোচনা করে বোঝা যাবে সে বিবাহযোগ্য বা প্রাপ্ত বয়স্ক। সেখানে বলছে স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট, বা উচ্চ মাধ্যমিক বা যারা যতটুকু পড়াশোনা করছে এই সার্টিফিকেট গুলো, এগুলো পর্যালোচনা করে তার বয়স, প্রাপ্ত বয়স নির্ধারণ করা যাবে, তার বয়সটা কত হয়েছে, অর্থাৎ সে বিবাহযোগ্য কিনা। হ্যাঁ, এগুলো একটা বিষয়। আর কারো কিছু বলার আছে কি? রাকিব, কিছু বলবা? না স্যার। নাজমুল, কিছু বলবা? নাজমুল? না স্যার, বলো নাই স্যার। কি জাফর ইকবাল, কিছু বলবা? না স্যার, কিছু বলার নাই স্যার। তো কালকে আমরা পরীক্ষা নেব, আমরা সকল বিষয়ে পরীক্ষার মতোই পরীক্ষা নেব। আমরা দেখব শর্টকাট লেখা যাবে না, আর কোনো লেডিস খাতায় লেখবা না, বড় রকমের পরীক্ষা হলে যে পরীক্ষার খাতা, ওই খাতার মতোই লেখবা, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।